ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করা তো কোনো অন্যায় নয়। মিছিল সুপ্রিম সওয়ালের পর এবার ধর্ণা, ভোটার তালিকায় বৈধ ভোটারের নাম বাদ, আর সেই ভোটার তালিকায় নাম বাদে এসআইআর এর নামে হয়রানি, মৃত্যুর অভিযোগ, আর তারই প্রতিবাদে আজকে থেকে ধর্ণা ধর্মতলায়, ধর্ণা মঞ্চে, যেখানেই ধর্ণা অনশন করেছিলেন সিঙ্গুর আন্দোলনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, সেইভাবেই সেই জায়গাতেই আজকে থেকে ধর্ণা। এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, ভোটার তালিকায় বৈধ ভোটারের নাম বাদ, নির্বাচন কমিশনকে তোপও দাগলেন আজকে এই ধর্ণা মঞ্চ থেকে। ধর্মতলায় ধর্ণা মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রতিবাদে ফের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মিছিল করেছেন কলকাতা এবং জেলায় জেলায়, তারপরে সুপ্রিম কোর্টে গিয়েছেন, সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভোটার তালিকায় বৈধ ভোটারের নাম বাদ পড়ছে বলে অভিযোগ করেছেন বারবার। এসআইআর এর নামে হয়রানি, মৃত্যুর অভিযোগে তপ্ত হয়েছে বঙ্গ রাজনীতি। তারপরেই ধর্ণা। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, আগামী 26-এর নির্বাচনের আগে এই এসআইআর অন্যতম বড় সড় হাতিয়ার কিনা, এবং আগামী দিনে যে রাজ্যপালের যে পরিবর্তন, সেই পরিবর্তনটাও এই মুহূর্তে তৃণমূলের কাছে আগুনের মতো হাতিয়ার কিনা? দুটোই হাতিয়ার। এবং এই যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে তিনি উল্লেখ করে দিয়েছেন যে বিধানসভা নির্বাচনে এসআইআর এর থেকে বড় প্রচারের ইস্যু এই মুহূর্তে কোনো কিছুই হতে পারে না। তার বক্তব্য যে সচিত্র পরিচয়পত্র, ভোটাধিকার নিয়ে তারা যে আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলনকে কোথাও গিয়ে একটু বাধাপ্রাপ্ত তারা করতে দেবেন না, তারা সেই আন্দোলনকে আরো চালিয়ে নিয়ে যাবেন। এবং কেন আন্দোলন তাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে তার কারণ ব্যাখ্যা করতে গিয়েও তিনি উল্লেখ করেছেন যে জীবিতদের মৃত দেখিয়ে দেওয়া, প্রায় 60 লক্ষ মানুষকে বিচারাধীন অবস্থাতে রেখে দেওয়া, এবং যে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার কথা সেই সময়ের মধ্যে তারা তো শেষ করতে পারেইনি, বরং তারা যে ধরনের নিয়ম প্রত্যেকদিন যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে এগিয়েছে, তাতে মানুষের হেনস্থা এবং হয়রানিটা বেড়েছে। ফলে মানুষের এই সমস্যার প্রসঙ্গকেই তারা হাতিয়ার করতে চান এবং সেটা নিয়ে তারা লাগাতার প্রচারে যেতে চান। এবং সেই কারণেই হচ্ছে মেট্রো চ্যানেলের এই অবস্থান মঞ্চ তৈরি করা, যেখানে দুপুর 2টা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সাংসদ, বিধায়ক সহ বাকি সতীর্থ সহকর্মীদেরকে সঙ্গে নিয়ে তিনি অবস্থান কর্মসূচি শুরু করলেন। তুমি যদি দেখো, আজকে মঞ্চে এসে পৌঁছানোর পরই তিনি ফের তোপ দেখেছেন কমিশনকে। তিনি কমিশনকে দালাল বলে উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে কিভাবে বাদ দিয়ে দেওয়া হচ্ছে সেই সংক্রান্ত তথ্য তাদের কাছে রয়েছে, এবং মানুষের পরিস্থিতি কোন জায়গাতে কিভাবে হয়রানি সেটা বোঝানোর জন্য তিনি উল্লেখ করেছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে যারা জীবিত সেরকম 22 জনকে মৃত বলে দেখিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে তিনি মঞ্চে নিয়ে আসবেন কিছুক্ষণের মধ্যে। এবং যারা তার সঙ্গে দিল্লিতে আন্দোলনে গিয়েছিলেন তাদেরকেও তিনি মঞ্চে নিয়ে এসে হাজির করবেন। এরই মধ্যে দাঁড়িয়ে যখন এই বিচারাধীন অবস্থা দেখার কাজ চলছে, জুডিশিয়াল অফিসাররা আসছে, কিন্তু এখনো পর্যন্ত 60 লক্ষ লোকের মধ্যে, যেটা যতদূর সম্ভব প্রায় 2.5 থেকে 3 লক্ষ সম্পন্ন হয়েছে, বাকি এখনো পর্যন্ত আটকে রয়েছে। এরই মধ্যে রোববার রাতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ফুল বেঞ্চ চলে আসবে, এবং আমরা জানি যে নির্বাচন কমিশনের এই ফুল বেঞ্চ রাজ্য থেকে ফিরে যাওয়ার পরই দুদিনের মধ্যে সাধারণত দুদিনের মধ্যে ভোট ঘোষণা করে দেওয়া হয়। ফলে এই স্বল্প সময়ের মধ্যে যারা এই বিচারাধীন রয়েছে তাদের গোটা প্রক্রিয়াটি করা সম্পন্ন হবে। এবং এরই মাঝে দাঁড়িয়ে যেভাবে তাদের অভিযোগ যে রাজ্যের সঙ্গে কথা না বলে যেভাবে একতরফা ভাবে রাজ্যপাল বদল করে দেওয়া হয়েছে, তাদের অন্য কিছু ইঙ্গিত তৃণমূল কংগ্রেসও আছে বলে মনে করছে। যদিও তিনি উল্লেখ করেছেন যে বারবার তাদেরকে গত 6 মাস ধরে নানা অসুবিধায় ফেলা হয়েছে, নানা রকমের চাপ তৈরি করা হয়েছে, তো তারা পাল্টা রাজনৈতিক কৌশল বা চাপ তৈরি করে যে বিজেপির বিরুদ্ধে তারা যে আন্দোলনে যাচ্ছেন, তারা যে বলার চেষ্টা করছেন যে কমিশন এবং বিজেপির মধ্যে কোথাও গিয়ে একটা সংযোগ সূত্র রয়েছে, সেটাকে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন রাজনৈতিকভাবে। সেই অর্থে দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো চ্যানেলের অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আজকে অবস্থান মঞ্চ থেকে, ধর্ণা মঞ্চ থেকে নতুন করে নির্বাচন কমিশনকে কিভাবে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। যে 22 জনকে এই এসআইআর লিস্টে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বের করতে গিয়ে মৃত ঘোষণা করেছেন, কিন্তু তারা জীবিত আছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাদের আমি মঞ্চে হাজির করব। এসআইআরে মারা গেছে এরকম দিল্লিতে যারা গেছিল, তাদের 8টা পরিবারও আসবে, তারাও এখানে বসবে। কিন্তু যারা বেঁচে আছেন অথচ মৃত হিসেবে ঘোষণা করেছেন, লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি অ্যান্ড তাদের দালাল কমিশন। মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি,
তাই আমরা খুঁজে বের করি, তাদের আমি এখানে প্যারেড করাবো। উই ওয়ান্ট দেয়ার লং লাইফ। আর এই মুহূর্তে যে ছবি দেখাবো তা হলো বড়োয়া, মুর্শিদাবাদের বড়োয়ায় বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষে একেবারে উত্তেজনা। পুলিশ আটকে দেয় সেই পরিবর্তন যাত্রা। মুর্শিদাবাদের বড়োয়ায় উত্তেজনা দেখুন, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা। রক্তিম চ্যাটার্জিকে জিজ্ঞাসা করে দেখুন, ক্ষমা চেয়ে আপনার মাপ দিয়েছি এই রাস্তা অবরোধের জন্য, আপনাকে আমি কোর্টে জগন্নাথ সরকার, দেবশ্রী চৌধুরী তাদের সঙ্গে বচসা পরিবর্তন যাত্রাকে ঘিরে। জিজ্ঞাসা করে দেখুন, ক্ষমা চেয়ে আপনার মাপ দিয়েছি এই রাস্তা অবরোধের জন্য, আপনাকে আমি কোর্টে কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, পুলিশ আটকালো কেন? দেখো, আজকে বিজেপির যে পরিবর্তন যাত্রা সেটা বড়োয়ার আদি থেকে শুরু হয়েছিল এবং নির্দিষ্ট পথ ধরেই তারা আসছিল বলে তাদের দাবি, এবং জালিবাগানের কাছে সেই জায়গাতে কিন্তু পুলিশ আটকে দেয় এবং পুলিশ দাবি করতে থাকে মাইক বন্ধ করতে হবে এবং এই রাস্তাতে কিছুক্ষণ পর অন্তত পক্ষে তারপর মিছিল ছাড়া হবে। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে প্রচুর পরিমাণে বাইক ছিল, সেই বাইক র্যালির কোন রকম পারমিশন ছিল না এবং বিজেপি কর্মীদের সঙ্গে রীতিমতন ভাবে তর্কাতর্কি শুরু হয়ে যায়। বিজেপি সাংসদ যিনি ছিলেন জগন্নাথ সরকার তার সঙ্গে এবং যিনি সভাপতি মলয় মহাজন তার সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায়। প্রায় আধ ঘন্টা ধরে সেই তর্কাতর্কি চলে, তারপর অবশ্য মাইক বন্ধ করে দিয়ে আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। এবং যেহেতু আজকে বিকেল বেলাতে বহরমপুরে এসে পরিবর্তন যাত্রার তোমার সভা রয়েছে, সে কারণে না হলে দেরি হয়ে যাবে, তাই তারা আবেদন জানান যে অন্তত পক্ষে যেন সভাটা যাতে ঠিক সময় শুরু করা যায় তার জন্য ছেড়ে দেওয়া। তারপর পুলিশের সঙ্গে আলোচনা করে তারপর সেই সভা কিন্তু যথারীতি এখন চলছে। উদ্দেশ্য প্রণোদিত ভাবে যাত্রা রুখে দিয়েছে এখানকার যে পুলিশ অফিসার আইপিএস আছে, ওকে আমি কোর্টে তুলবো কালকেই, আমি ওর বিরুদ্ধে কেস করছি, ওকে আমি দেখে নেব। পুলিশের টেন্ডেন্সি হচ্ছে যাতে এটাকে ডিলে করা, বাধা দেওয়া দিয়ে ফাইনালি এটা আমরা যাতে করতে না পারি বা নষ্ট করে দেওয়া গোটা জিনিসটাকে। ওদেরকে আমাদের কাছে পারমিশন বা ইন্টিমেশনের কপি আমাদের কাছে আছে, রিসিপ্ট কপি আছে, রুট আছে, টাইমিং আছে, সমস্ত টাইমিং মেনে যেভাবে এটাকে করার দরকার সেইভাবেই আমরা করছিলাম। অযথাই পুলিশ এটা করছে। পুরুলিয়াতে উত্তেজনা। পুরুলিয়ায় বিধায়কের গাড়ি ভাঙচুর। হ্যাঁ, গাড়ি যে ভাঙা হয়েছে, গাড়ির কাচ ভাঙা হয়েছে সেটা স্পষ্ট। এবং পুরুলিয়ার বলরামপুরে বিধায়কের বানেশ্বর মাহাতোর গাড়ি ভাঙচুর, বিজেপির পতাকা টাঙানো নিয়ে উত্তেজনা। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, ভাঙচুর তো হয়েছে দেখা যাচ্ছে, কাদের বিরুদ্ধে অভিযোগ? বিজেপির পতাকা টাঙানো নিয়ে কেন উত্তেজনা, কি ঘটেছে? দেখুন, প্রথমেই বলে রাখি, জেলাতে পরিবহন যাত্রা ঠিক শুরু হবে ঠিক তার আগেই পুরুলিয়ার বলরামপুরের রসুলডি গ্রামে এই উত্তেজনা দেখা যায়। 3 বিজেপি কর্মী, 3 থেকে 4 জন বিজেপি কর্মী আহত হয় এবং স্থানীয় বিধায়ক, বলরামপুরের বিধায়ক বানেশ্বর মাহাতোর গাড়ি ভাঙচুর করা হয়। এবং যে ঘটনা সেটা হচ্ছে একেবারে রসুলডি গ্রামে যখন পতাকা লাগাতে যাচ্ছিল, দলীয় পতাকা লাগাতে যাচ্ছিল কর্মী সমর্থক নেতারা, ঠিক সেই সময় একেবারে গ্রামবাসীদের রোষের মুখে পড়তে হয়। গ্রামবাসীরা পতাকা লাগাতে বাধা দেয় প্রথমে এবং এই থেকে বচসা শুরু হয়। এরপরে ছেড়ে আসে, গ্রামবাসীরা মারধর করে। এই ঘটনায় গ্রামবাসীদের মারে বেশ। বিজেপির তো অভিযোগ তৃণমূলকে নিয়ে। স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে গ্রামবাসীদের রোষের মুখে পড়েছে বিজেপি নেতা কর্মীরা। তারা যে তৃণমূল কর্মী তা এখনো স্পষ্ট নয়। যদিও ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, পুলিশ উদ্ধার করেছে 3-4 জন বিজেপি কর্মীকে। তারা বর্তমানে বলরামপুর বাঁশগড় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন এবং এলাকায় উত্তেজনা রয়েছে। তবে তৃণমূল বলে এখনো সেভাবে স্পষ্ট করে দাবি করেনি বিজেপির পক্ষ থেকেও। এবং উল্টে পাল্টা গ্রামবাসীদের অভিযোগ যে আমাদের বারণ সত্ত্বেও কেন আমাদের এলাকায় পতাকা লাগানো হবে। এই গ্রামবাসীরা বারণ করেছিলেন বিজেপির পতাকা যাতে টাঙানো না হয়, তারপরেই উত্তেজনা এবং তারপরেও বিজেপির পতাকা টাঙানো, ভাঙচুর, গাড়ি ভাঙচুর এবং বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর, তার সঙ্গে 3 থেকে 4 জন আহত, হাসপাতালে ভর্তি। আর নিউ টাউনেও পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রাকে ঘিরে একেবারে উত্তেজনা। নিউ টাউনে ধস্তাধস্তি পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের।
অনুমতি ছাড়াই বাইক র্যালি বলে দাবি পুলিশের। কি হলো দেখুন। এই বাইক র্যালির জন্য কোনো অনুমতি ছিল না বলে পুলিশের দাবি, বাইক র্যালির জন্য। কিন্তু বিজেপির দাবি যে পুলিশের অনুমতি নেওয়া হয়েছিল, পুলিশ আটকাতেই ধস্তাধস্তি শুরু হয়, তারপরে অবরোধে বসেন বিজেপি কর্মী সমর্থকরা। যুব মোর্চার শান্তিপূর্ণ বাইক মিছিল ছিল, থানায় আমরা ইন্টিমেশন দিয়েছি। আর যুব মোর্চার উপরে যেভাবে অত্যাচার করেছে, আগামী দিনে যুব মোর্চার রাজপথে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, পুলিশ দিয়ে বিজেপিকে আটকানো যায়নি আর যাবে না। আবার বাংলার মনীষীদের অপমান, এরকমটাই বলছে তৃণমূল। কারণ আবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি তিনি বঙ্কিমচন্দ্রকে কি উচ্চারণ করলেন, এবং তার সঙ্গে রামকৃষ্ণর নাম ভুল বললেন হিঙ্গলগঞ্জে। দেখুন। ये वो भूमि है जहां भारत को राष्ट्रगान देने वाले रविंद्रनाथ टैगोर और राष्ट्रगीत वंदे मातरम के अमर रचयिता बंकिम चट्टोपाध्याय दिए। अध्यात्म के क्षेत्र में रामचंद्र परमहंस दिए। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এবার তৃণমূল শিবির তো আরো আক্রমণে যাবে আবার বাংলার মনীষীদের অপমান নিয়ে। একেবারেই তাই, এবং এখানে যে ভিডিও তৃণমূল কংগ্রেস পোস্ট করেছে সেখানে তারা বলছেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমচন্দ্র, রামকৃষ্ণ পরমহংসদেবকে রামচন্দ্র বলা হচ্ছে। এবং তাদের বক্তব্য যে বারবার বলা পরেও বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে যেভাবে মনীষীদের নামের উচ্চারণ বিকৃত করা হচ্ছে, যেভাবে বারবার ধরে তাদের নাম ভুল উচ্চারণ করা হচ্ছে, তাদের বাংলার মনীষীদেরকে অসম্মান করা হচ্ছে। তাদের বক্তব্য যে বহুবার ধরে এই ঘটনা ঘটে চলেছে, যদি এই ঘটনা থামার কোনো লক্ষণ নেই। এবং এরপরেও তাদের বক্তব্য যে ধরনের ক্ষমা চাওয়া উচিত সেই ক্ষমাও চাওয়া হচ্ছে না। তাহলে এই গোটা বিষয়টিকে নিয়ে মনীষীদের প্রতি যে বিরূপ আচরণ, এই বিষয়কে নিয়ে তারা সরব হচ্ছেন রাজনৈতিকভাবে ইতিমধ্যেই। বেশ, আরো একবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর ভাষণে নাম ভুল বিতর্ক। কেন বিতর্ক? ফের বাংলার মনীষীদের অপমান। দেখুন কি বললেন। ये वो भूमि है जहां भारत को राष्ट्रगान देने वाले रविंद्रनाथ टैगोर और राष्ट्रगीत वंदे मातरम के अमर रचयिता बंकिम चट्टोपाध्याय दिए। अध्यात्म के क्षेत्र में रामचंद्र परमहंस दिए। আর রাজনৈতিক তরজাও তুঙ্গে এই নিয়ে। দুষ্কৃতী এবং মূর্খ লোকগুলোই ডাবল ইঞ্জিন সরকারের নেতৃত্ব দিচ্ছে সর্বত্র। অশিক্ষিত যারা ইতিহাসের ইটা পর্যন্ত শেখেনি, তারা যে নাম বলতে পারবে না এটা জানা কথা। তারা বঙ্কিমচন্দ্রের নামই শোনেনি, তো ভুল তো উচ্চারণ করবেনি। এই যে 150 বছর করছে বন্দে মাতরমের, যে গানটার 150 বছর না কবিতাটার 150 বছর, সেটাই তো জানে না, আর 150 বছর করে ঢোল পেটাচ্ছে। তৃণমূল কংগ্রেসের একটা মিথ্যাচার। বহুবার উনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, উনি তো একজন অবাঙালি লোক এসে বাঙালি নাম বলছেন, তার তো এইটুকু ফাম্বেল হতেই পারে। আমরাই বাঙালিরা ফাম্বেল করি অনেক সময় বলতে গিয়ে। তো এইটুকু ফাম্বেলকে নিয়ে তৃণমূল কংগ্রেস যেহেতু দেউলিয়া হয়ে গেছে, এখন বুঝতে পেরেছে যে তাদের হাতে আর কিছু নেই, তার জন্য তারা এসব করছে। আরো এক বিজেপি নেতার মন্তব্য, সেই মন্তব্যে বিতর্ক। স্বরূপনগর, সেই স্বরূপনগরে অসীম সরকার বিধায়ক তিনি উপস্থিত পরিবর্তন যাত্রায়। তিনি কি বললেন, ভাতা নিয়ে কি বললেন দেখুন। এই যে সরকার, বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন ভাতা ঘোষণা করেছে, সেই ভাতা নিয়ে কি বললেন দেখুন। 1500 টাকা করে যুবকদের দেবার ব্যবস্থা করেছে। ভাতা ভাতা, আচ্ছা এই ভাতা যদি জীবন ভরে পায়, সে কোনোদিনের ভাতার হতে পারবে? বিয়ে করতে পারবে? তাহলে ভাতা পেয়ে ভাতার হওয়া যায় না। ভাতা পেলে কিন্তু বিয়ে করতে পারবে না। বিয়ে করতে পারবে চাকরি পেলে। সেই চাকরি বাকরি কিচ্ছু নেই।
কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, তাঁরই দলের বিভিন্ন নেতা, তাদের শীর্ষস্থানীয় নেতৃত্ব, তারা বলছেন 26-এ বিধানসভা জিতলে পরে তারা এই ভাতা আরো বাড়াবেন। সেই জায়গায় এই বক্তব্য অসীম সরকারকে পাল্টা প্রশ্ন করা হয়েছিল। হ্যাঁ দেখো, এই যে অসীম সরকার এই যে পরিবর্তন সভায় যে উপস্থিত ছিল, তিনি কিন্তু এই যে বক্তব্য দেওয়ার পরেই কিন্তু তার যে দলের ভেতরে কিন্তু গুঞ্জন শুরু হয়ে যায় এবং তিনি কিন্তু তারপরে সেখান থেকে কিন্তু তিনি চলে যায়। আচ্ছা, তিনি বক্তব্য দিতে উঠে এই ভাতা প্রসঙ্গে যুবক যুবতীদের নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তারপরেই কিন্তু তার দলের যেসব স্থানীয় নেতৃত্ব যারা ছিল বা তার দলের অন্য যারা ছিল তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারে এবং তাকে যখনই বলে সে তখনই কিন্তু সেখান থেকে চলে যায় এবং যার কারণে তাকে এই নিয়ে কোনো প্রশ্ন করা যায়নি। তবে এই নিয়ে কিন্তু সেইখানে যে যুবক যুবতীদের স্থান পর্যন্ত সেই মাইকের আওয়াজ দিয়ে পৌঁছিয়েছিল, তারা কিন্তু রীতিমতো কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে যে একটা যুবক যুবতীদের সম্বন্ধে এইরকম কুরুচিকর মন্তব্য একজন বিধায়ক হিসেবে কিভাবে তিনি করতে পারলেন, যেখানে কটাক্ষ করতে ছাড়বে না খুব স্বাভাবিকভাবে। দেখুন কি বলছেন। যেটুকু করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা একটা ষান্মাসিক ভাতার ব্যবস্থা করেছেন। সেইখানে দাঁড়িয়ে উনি যদি এইরকম ধরনের ভাষা ইউজ করেন, উনি একজন বিধায়ক হয়ে যদি এই ধরনের ভাষা ইউজ করেন, তার জবাব দিয়ে দেবে বাংলার মানুষ, স্বরূপনগরের মানুষ সামনে বিধানসভা নির্বাচনে।